মানে মানুষের বয়সের সাথে কি সব স্বাদ আহ্লাদ চলে যাবে নাকি? তো সে যদি সে সেলিব্রেট করে তাতে কোনো দোষ নেই তো। কিন্তু যারা আশেপাশে থাকে তাদের একটু বলা উচিত যে এটা আজকে তোমার ভালো লাগছে না, তুমি অন্য একটা কিছু করো। এইটা আমার মনে হয় এই সততাটা আমাদের মধ্যে খুব কমে গেছে, সবাই খুব খুশি করে চলে। তো আমার যেহেতু ওর সাথে কথা বন্ধ ছিল, আমার মনে হচ্ছিল যে আমি যদি কথা বলতে পারতাম তাহলে আমি ওকে বলতাম। একটা গল্প আছে আমার, দুটো গল্প মানে আছে। একটা গল্প ভীষণ ভাবে ঋতুপর্ণার থাকলে ভালো হয়, এবং যদি আমি প্রডিউসার পাই আমি ঋতুকে গিয়ে বলতেও পারি, আমি বোম্বাদাকে নিয়ে আমি বলতেও পারি তোমার সাথে আমরা বেরিয়ে যাচ্ছি। আমার পার্সোনাল অনেক কিছু হয়তো আমাদের এক ভাবে আমরা এক ভাবে দেখি ঠিক বশত যে সৌরভ বিশ্বাস আগে কথা বলেছিলেন যে ভালো লাগলো, এই কথাটার মধ্যে কোনো খারাপ কিছু ছিল না। ভালো লাগলো সৌরভবাবু নিজেদের ভুল ত্রুটি স্বীকার করলেন, হাড়ে রেড়ে করে তেড়ে এলো আমার দিকে, হাড়ে রেড়ে করে প্রত্যেকটা লোক, যারা নাম করা লোকজন, প্রত্যেকটা লোক আমি পেছন থেকে শুনছি ওর হাত থেকে মাইকটা কেড়ে নেয়। তারপরে আমি ডিপ্রেশনে 7 দিন বিছানা থেকে উঠিনি, কিন্তু একটা লোক ফোন করেনি, একটা লোক জানতে চাইনি টেক্সট করে। তো সেই লোকগুলোর সাথে আমার কিসের সম্পর্ক? নামটা নিয়ে তোমার একটু অবজেকশন আছে শুনছিলাম, কিন্তু গল্পটা নিয়ে নয়, কি ঠিক যদি একটু বলো। নামটা আগে ছিল আইসিইউ, একটা হসপিটালকে কেন্দ্র করে ঘটনাটা হবে আর কি, সেটা সেই জন্য আইসিইউ সেই হিসেবে নামটা ছিল। তো ভুতুয়া ভাগো আসলে আমাদের প্রডিউসারও তো অবাঙালি, এবং ওনার হয়তো মনে হয়েছে যে এই নামটা ভালো হবে, কিন্তু আমার একটু মনে হচ্ছে যে ভুতুয়া ভাগো বাংলা ছবি বা ভুতুয়া ভাগো শুনলে যে মনে হচ্ছে যে বাচ্চাদের ছবি, ছবিটা কিন্তু বাচ্চাদের ছবি একেবারেই নয়। হ্যাঁ, যদি ভুতুয়া ভাগো এই নামটাই থাকে থাকবে, আমার তো সেমই কিছু বলার, আমি আমার অসুবিধাটুকু জানাবো একজন ছবির পার্ট অ্যান্ড পার্সেল হয়ে। বাকিটা ছবিটা আমি তো পুরো দেখিনি, ওরা যারা দেখেছে ওরা বলছে খুব ভালো হয়েছে, এবার সবাই নিজের ছবি ভালো বলে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার রোলটা পছন্দ হয়েছে, একজন সাইকোলজিস্ট, এবং স্ক্রিপ্টটাও বেশ ঝরঝরে ছিল, অসুবিধা হয়নি। নিজের মতো করেও কিছুটা আমি করে নিয়েছি, মানে এই 3 জনের সাথে আমিও যুক্ত হয়ে কিছু কাজ কারবার করেছি আর কি এই ছবিতে। সো সেটা ছবিটা দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে। অনেক ক্যারেক্টার্স রয়েছে, আজকে শ্রীমা আসতে পারেনি, শ্রীমাও রয়েছে, আরো অনেকে আছে, আমি নাম সবাই জানি না। তো আমার মনে হয় একটা কম্প্যাক্ট ছবি দেখবে, এবং দেবরাজ, রাহুল এবং আরিয়ানের 3 জনের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল, 3 জনের ডিস্টিংক্ট ক্যারেক্টারাইজেশন ছিল, সবটা মিলে ভালো লাগবে। শ্রীলেখাদি একটা কথা, পরিবেশও একটা সৃষ্টি হলো দেখলাম স্টেজে আর কি, নামের সাথে মিল রেখে। সেটা কি ভৌতিকই ছিল নাকি তুমি আবার একটুখানি অন্যরকম বিষয়ে দেখলাম মাইক্রোফোনে? আমরা আমার পাস্ট হিস্ট্রি এই মাইক্রোফোনের সাথে এমন রয়েছে, এবং আমি কথা বলতে শুরু করলে লোকজনের নানাবিধ সমস্যা হয়, সেই জন্য যখন মাইক্রোফোনটা অফ হয়ে গেল আমার মনে হলো যে এটা কি হলো, কে করালো, না বেশি বলছে শ্রীলেখা বন্ধ করে দাও মাইক, কেড়ে তো আর নিতে পারছে না যেটা করেছিল। তো এই আর কি। আজকে যখন সুদেশনাদি বলছিলেন একটা কথা যে রাহুল দার বিষয়ে, যে কাজ যখন থাকতে যোগ্যতা দেওয়া হয়নি সেভাবে কাজ দেওয়া হয়, এটা তো হয় না, তোমার এক্সপ্রেশনটা না আমি লক্ষ্য করছিলাম, তোমার কোনো এক্সপ্রেশনই মানে ছিল না আর কি, মানে তুমি জানো এটা হয়ে গেছে, তুমি আমি যে কথাগুলো বলি সেগুলো তো পরে জানা যায় বা বোঝা যায় যে হ্যাঁ সেটাই তো হলো, সেটাই তো হচ্ছে। তো আমি একটু বোকার মতো আগে বলে ফেলি, হয়তো না বলা উচিত, মানুষের উপর ছেড়ে দেওয়াই উচিত যে তারা নিজেরাই এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝুক। কিন্তু হয়তো বয়সের সাথে সাথে মানে আর কেন চুপ থাকবো, কেনই বা বিয়ে করবো, কার তো কিছুর সাথে আমি জড়িত নই। তো সেই রকম একটা থেকে রিসেন্টলি আমাকে একটা চ্যানেল থেকে এসে বলেছিল আমি নাকি খুব রুড। হ্যাঁ, আপনার এরকম এ রয়েছে, আমি রুড। আমি তো কোনোদিন রুড হয়নি, আর সোজা কথা বলি,
স্পষ্ট বক্তা, তো এটাই তো আমরা শিখে এসেছি। সো এই আর কি। দিদি আরেকটা কথা বলবো, সেটা হলো আজকে তুমি বলে তুমি আরেকটি পাশাপাশি আরেকটি ছবিও মুক্তি পেতেছো, রাহুল যেভাবে ইউজ করেছে সেটা নিয়ে তোমার একটু খারাপ লাগা আছে। হ্যাঁ আছে, কারণ ট্রিবিউট মানে তুমি ধরো কতগুলো ছবি, আমি যদি কারোর সম্পর্কে সত্যজিৎ রায়ের ট্রিবিউট মনে করি, তাহলে আমি সত্যজিৎ রায়ের পরপর অনেকগুলো ছবি নিয়ে বলবো এটা ট্রিবিউট টু সত্যজিৎ রায়। একটা ছবি যেটা রিলিজ হবে যার সাথে ব্যবসায়িক লেনদেন আছে, সেটা করে আমি বলবো না যে এটা রাহুলের প্রতি ট্রিবিউট। এটা আমার মনে হয় একটা প্রমোশনাল পারপাসে ব্যবহার করা। তো এটা আমার একটু সমস্যা লাগে, আমার একটু বেশি ব্যাপারে একটু ওভার সেন্সিটিভ তো আমি। তো ওদের অ্যাকচুয়ালি ওদের কোনো প্রমোশনে আমি আজ পর্যন্ত যাইনি। সেই কারণেই আমার আজকাল না খুব একটা কিছুতে যেতে ইচ্ছা করে না। আমি একটু মানে রিসেন্ট ঘটনাগুলো আমাকে একটু মানুষ সম্পর্কে, ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা বিরূপ মনোভাব এনে দিয়েছে, যার জন্য আমার যেই ঘটনাটা ঘটেছিল আমার সাথে, তারপরে কিন্তু যাদেরকে আমি একটা বোনের মতো ভাবতাম, ভাইয়ের মতো ভাবতাম, বা একটু দূরস্থান বন্ধু ভাবতাম, আমার কলিগস ভাবতাম, তারা কিন্তু কেউ, যারা প্রেজেন্ট ছিল এবং আমি যে অস্থিরতা নিয়ে বেরিয়েছিলাম, আমি যেভাবে কাঁপতে কাঁপতে বেরিয়েছিলাম, কাঁপতে কাঁপতে, তারা কিন্তু কেউ আমার কোনো খোঁজ নেয়নি। তো যারা এইরকম লোকজন, তাদের সাথে আমি আবার একটা মঞ্চে দাঁড়িয়ে না, আমার আজকাল ভালো লাগে না। আমি খুব ভালো থাকি আমি একা, আমার ছানাপোনা, চার পেয়ে ছানাপোনারা আমাকে ঘিরে থাকে, সেখানে আমি সেফ থাকি, সেখানে আমি সবচেয়ে বেশি ভালোবাসা ফিল করি। তো আমি ওইটার সন্ধানটা পেয়ে গেছি। হ্যাঁ, মানে আসল জায়গাটা আমি পেয়ে গেছি। বাকি কাজ রিলেটেড মানুষের সাথে মানুষের এই সম্পর্ক, এগুলো আমার কাছে খুব চেনা একটা বিষয়। এটা আমাকে আজকাল কোনো মানে কোনো মোহ, কোনো ইলিউশন, কোনো কিছু আমাকে অ্যাট্রাক্ট করে না। যেটা বলছিলাম শ্রীলেখাদি, কিন্তু 4th মের পর থেকেই ছবিটা পুরো বদলে গেল। যারা বের করেছিলেন তারাও অন্য কথা বলতে শুরু করেন, বিশেষ করে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর। এবং সাধারণ মানুষ তোমাকে নিয়ে যেভাবে কথা বললেন, তুমি বোধহয় আলাদা করে আপ্লুত হওনি। আমার সাথে না সবসময় রিলের থেকে রিয়েল মানুষ আমাকে বোঝেন বেশি। আমি হয়তো রিয়েল মানুষদের মতো পারলাম না হতে, সেটা হয়তো আমার অক্ষমতা। ইভেন ইন রোম ইউ নিড টু বি আ রোমান, আমি রোমানটা হতে পারলাম না, আমি থেকে গেছি। তো সেটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। এই যে সোজা কথা বলি, আমি তো কোনো ওখানে পলিটিক্যাল কোনো কথা বলতে যাইনি অ্যাকচুয়ালি। ওইটা রাহুলের স্মরণ সভাও ছিল না, ওখানে হচ্ছিল আর্টিস্টের সেফটি সিকিউরিটি নিয়ে কথা। তো মেন্টাল হেলথ তো একটা সেফটি সিকিউরিটির মধ্যে পড়ে। আমি বলতে চেয়েছিলাম মেন্টাল হেলথ নিয়ে কথা, কারণ আমি আজকে এই মোটাপানটা আমার, সেটাও কিন্তু আমার অ্যান্টিডিপ্রেসেন্ট 10 বছর ধরে খাচ্ছি। অ্যান্টিডিপ্রেসেন্টেরও কিন্তু সাইড এফেক্টস আছে। সো আমি সেই জায়গা থেকে, যেহেতু আমি এক্সপিরিয়েন্স করেছি, আমি ওই জায়গা আছে বাচ্চা বাচ্চা মেয়েগুলো, মানে একটা মানুষ অনেক পড়াশোনা করে, অনেক সাধ্য সাধনা করে একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই চাকরিজীবী যেই মাইনেটা পায়, একটা বাচ্চা মেয়ে স্কুল থেকে হয়ে সিরিয়াল করে তার থেকে বেশি টাকা রোজগার করছে। তো তার তো এই ম্যাচুরিটি হয় না, তারপর যখন কাজটা চলে যায় তখন সে বিপথে যায়, সুইসাইড করে। আমার ওটা খুব কনসার্নিং লাগতো যে আমাদের কেন এত কিছু হচ্ছে, আর্টিস্ট ফোরাম, এই ফেডারেশন, সেখানে একটা এরকম একটা ইউনিট কেন হবে না, যেখানে থেরাপিস্ট, সাইকোলজিস্ট, একটা ইভ্যালুয়েশন, কাজ চলে যাওয়ার পরে, কাজ বন্ধ থাকলে একটা কথাবার্তা, থেরাপি, এই। এবং শুরু করেছিলাম আমি ভুলবশত কি ঠিক বশত, যে সৌরভ বিশ্বাস আগে কথা বলেছিলেন যে ভালো লাগলো, এই কথাটার মধ্যেও কোনো খারাপ কিছু ছিল না। ভালো লাগলো সৌরভবাবু নিজেদের ভুল ত্রুটি স্বীকার করলেন। হাড়ে রেড়ে করে তেড়ে এলো আমার দিকে, হাড়ে রেড়ে করে প্রত্যেকটা লোক, যারা নাম করা লোকজন,
প্রত্যেকটা লোক, আমি পেছন থেকে শুনছি ওর হাত থেকে মাইকটা কেড়ে নেয়। আরো যারা সামনেও ছিল, ছবি রিলিজ হয়েছে একজন, তিনিও ছিলেন। এটা প্রত্যেকে, সাধারণ কিছু ধরো জুনিয়র আর্টিস্ট বা ক্যারেক্টার আর্টিস্ট যারা বসেছিলেন তারা বলেছিলেন ওনার কথা শুনতে চাই, এটা কেন করছেন, কিন্তু ওদের কোনো অত সে নেই, ওদেরকে গুরুত্ব দেওয়া হলো না। সো এইটার পরে আমি ডিপ্রেশনে 7 দিন বিছানা থেকে উঠিনি, কিন্তু একটা লোক ফোন করেনি, একটা লোক জানতে চাইনি টেক্সট করে। তো সেই লোকগুলোর সাথে আমার কিসের সম্পর্ক, কেন সম্পর্ক রাখবো আমি তাদের সাথে? আমি রাখবো না। আমি আমার যে ছবি যেখানে আমি রয়েছি আমি সেই ছবি প্রমোশন করবো। আমি একটা গান করেছি, নাচ করেছি, সেই ছবি আমার প্রমোশনের অত দরকার নেই, অনেক লোকজন আছে করে নেবে। দিদি আরো একখানা প্রশ্ন করবো এই প্রসঙ্গে, যেহেতু তুমি মানে ফ্র্যাটার্নিটির কথাই বলছিলে, তোমাদের এই ফ্র্যাটার্নিটির একজন আমাদের ফ্রেটার্নিটি আর আমাদের, যাই হোক বলো, আমি ইনসাইডার হতে পারিনি কোনোদিন, ইন্ডাস্ট্রির ইনসাইডার আমি হতে চাইও নি, পারিও নি। বলো। আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে, এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। আর এটা থাক, এটা থাক। ও একটা তাড়াহুড়োতে বলে ফেলেছে, একটা রাগের মাথায় কারোর উপরে রাগ থেকে ওটা বলে ফেলেছে মুখ ফসকে। এটা নিশ্চয়ই ও রিগ্রেট করছে। আমার মনে হয় ও বলতে চেয়েছে আমি প্রচুর পরিশ্রম করে একটা জায়গা রিচ করে এই টাকা রোজগার করে থাকতে পেরেছি, কিন্তু হয় না আজকাল একটা কথায় দিক থেকে অধিক হলে মানুষ ধরে ফেলে। আহ একটু একটু দায়িত্ব নিয়ে কথা বলা ডেফিনেটলি উচিত ছিল, কারণ ওর আগেও কথা ট্রোল হয়েছে, এই হয়েছে, সেটা আমার মনে হয় একটু বুঝে কথা বলতে হবে। বই কি আমাদের সবারই এটা এখান থেকে শিক্ষা পাওয়া উচিত, যে আমাদের সবাইকে একটু কথা যখন বলবো এই কথাগুলো থেকে যায়, তো সুতরাং একটু ভেবে কথা বলবো, কাউকে ছোট না করে, গড়িয়াহাট ফুটপাত কাউকে ছোট না করে আমাদের কথা বলা উচিত। তবে সেখানে একটা কথা বলবো যে তুমি এর আগে ঋতুদিকে নিয়ে, মোহাম্মদাকে নিয়ে নানান কথা বলেছো, যেটা তোমার সঙ্গে ঘটেছে অবশ্যই, কিন্তু যে সময়টা সবচেয়ে বেশি আমার একটা গল্প আছে, আমার দুটো গল্প মানে আছে। একটা গল্প ভীষণ ভাবে ঋতুপর্ণার থাকলে ভালো হয়, এবং যদি আমি প্রডিউসার পাই আমি ঋতুকে বলতেও পারি, আমি বোম্বাদাকে নিয়ে আমি বলতেও পারি তোমার সাথে আমি বেরিয়ে যাচ্ছি। আমার পার্সোনাল অনেক কিছু হয়তো আমাদের একভাবে আমরা একভাবে দেখি না, কিন্তু আমার প্রফেশনাল জায়গায় কাজের জন্য আমার মনে হয় তারাও প্রফেশনাল। সেখানে যদি আমার মনে হয় আমার তো এখন ডিরেকশনে বেশি একটু ঝোঁকটা বেশি হয়েছে, তো যদি মনে হয় আমি তাদের কাছে যাব, আমার সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ট্রোলিং এর সময় পাশে মানে যেভাবে কথাটা বললে, তুমিও স্বামীন, মানে রচনাদির সময় সকলেই মজা নিচ্ছেন, বলছেন নানান কথা, কয়েকজন মানুষই দেখছি খুব সেন্সিবল কথা বলছেন যে, এবং ঋতুদির সময়ও যখন ট্রোলিং হচ্ছে তুমি কিন্তু যেভাবে বলেছো সত্যিটা বলা উচিত, এইভাবে এইটা একটু যদি বলো, মানে সহমর্মিতা। ঋতু না, আমি একটা কথা বলি, ঋতু সামনে কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি, সুতরাং যেটা করেনি সেটা আমি তো বলবো না যে আমার সাথে করেছে। এবার রিসেন্ট আমি একবার আমিও রাগের মাথায় অনেকের সম্পর্কে অনেক কিছু বলেছি, কারণ আমি ভুক্তভোগী ছিলাম সেই ঘটনাগুলোর, এবং আমার মনে হয়েছিল যে এরা দায়ী, হোয়াটএভার, আমি আর ওটার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমার ওর ছবিগুলো দেখে আমারও ভালো লাগেনি। হ্যাঁ, তো কিন্তু আমি প্রথম দিকে যখন কেউ পাঠাচ্ছিল বা কিছু, সত্যি বলবো আমার মজাই লেগেছিল। মানে আমাদের মধ্যে হয় না, একজন কেউ পড়ে গেলে আমরা প্রথমে তাকে হেল্প না করতে গিয়ে আমরা হেসে ফেলি, তো সেই ইয়েতে আমারও দু একটা দেখে আমিও হেসেছি। কিন্তু পরে না আমার সত্যি খারাপ লাগছিল যে যেভাবে লোকজন বলছে এতটা এরকম ভাবে না বললেও হয়। তো সেইখানে, এবং অ্যাক্ট্রেসদের বিশেষ করে এই যে অ্যান্টি এজিং, অ্যান্টি কেন, হ্যাঁ মানে সবাইকে একরকম দেখতে লাগছে, আমাদের তো নর্মাল বয়সের সাথে আমাদের সবকিছু ঝুলে যাবেই, ঐশ্বর্যরাই কেউ ট্রোল হতে রয়েছে, সবাইকে কেউ বাদ যায় না, মানে হলিউড থেকেও মানে এই মেয়েটি মিলি ববি ব্রাউন, তাকেও ট্রোল হতে হয়েছে। মহিলারাই কাট করায় বা অভিনেত্রীরা। সো হ্যাঁ, বেশি
কারণ মহিলারাই তো সবচেয়ে বেশি অবজেক্টিফাইড হয়, সেটা আমার মনে হয়। এবং বা যে আশেপাশের লোকজন গুলো সবাই না খুব প্লিজ করে ইয়েস ম্যান, হ্যাঁ 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 হ্যাঁ, না বলতে জানে না লোকজন। তো যখন পড়েছে, হয়তো ওকে লোক বলেছে তোমাকে খুব ভালো লাগছে, আমি বলছি না যে কেন পড়বে না, বয়স অনুযায়ী শাড়ি পরে করতে হবে তা নয়। আমি নিজেও তার যে একটা ছোট স্কার্ট পরে এসেছি, আমার ভালো লাগছে, আমি পড়েছি। বয়স অনুযায়ী যে পোশাক পরতেই হবে এই কথাগুলো আমি মানি না। কারণ তো সেলিব্রেট করতে ইচ্ছে করতে পারে, মানে মানুষের বয়সের সাথে কি সব স্বাদ আহ্লাদ চলে যাবে নাকি? তো সে যদি সে সেলিব্রেট করে তাতে কোনো দোষ নেই তো। কিন্তু যারা আশেপাশে থাকে তাদের একটু বলা উচিত যে এটা আজকে তোমার ভালো লাগছে না, তুমি অন্য একটা কিছু করো। এইটা আমার মনে হয়, এই সততাটা আমাদের মধ্যে খুব কমে গেছে, সবাই খুব খুশি করে চলে। তো আমার যেহেতু ওর সাথে কথা বন্ধ ছিল, আমার মনে হচ্ছিল যে আমি যদি কথা বলতে পারতাম তাহলে আমি ওকে বলতাম এটা কেন করেছিলে। লাস্ট একটাই প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে বারবার বলা হচ্ছে যে এইবার টলিউড হয়তো রাজনীতি মুক্ত হবে। গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ গেছে, এই বিষয়টা তুমি কিভাবে দেখো শ্রীলেখাদি? সত্যি কি তাই হবে? মানে কি মনে হয় এই ছবিটা? না, তৃণমূল না ভীষণ ভাবে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে টালিগঞ্জে। আগের এই জিনিসটা ছিল না, সত্যি কথা বলছি। এখন এত রাজনীতি ঢুকে গেছে, এত রাজনীতিবিদদের এত আমরা মানে খুশি করে চলার একটা কম্পিটিশন লেগেছে, সেইটা ভীষণ মানে ভয়ের। সেটা কিন্তু শেষ করে দেবে ইন্ডাস্ট্রিটাকে। এখনো থাকবে বলেই মনে হচ্ছে তাহলে? থাকবে। সুরেখাদি, তুমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলে যে তুমি এই সরকার বদলে খুব একটা আশাবাদী নও, সেটার কারণ কি এটাই যে এইটা প্লাস এই হকার উচ্ছেদ, গরিব মানুষদের পাশে না থাকা, সবটাই আমার খুব পছন্দ হচ্ছে না। বারুইপুরের ঘটনাটা আজকে শুভেন্দু অধিকারী যাওয়ার কথা, তারপরে কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমরা দেখবো এবার কি হয়। কারণ তখন তো উনি প্রতিবাদ করেছিলেন, আর যে করে এবার কি করেন সেটা তো আমি কেন, পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে ওনার দিকে। এবং এই ঘটনাগুলো তো রিপিট হতেই থাকছে, মানে সরকারের জন্য নয়, এটা দৃষ্টান্তমূলক শাস্তিও তো বোধহয় না থাকার জন্য। ক্রিমিনালদের যদি শাস্তি না হয়, এরকম একজন ক্রাইমের যদি মানে জাস্টিস মেট আপ না করা হয়, তাহলে ক্রিমিনাল তো বাড়বে সংখ্যায়, ভয়টা তো চলে যাবে, ললেসনেস বাড়বে। ল মানেই তো একটা আইনি প্রতিরোধ, সবকিছু একটা ভয় থাকে, বাবা আইন এই ওই। কিন্তু সেটা যদি মানুষের, আমাদের মধ্যে না ডার্ক সাইড আছে, আমরা প্রত্যেকে কিন্তু চাইলে খুন করতে পারি, আমাদের মধ্যে ওই একটা কালো দিক প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তো সেটাকে আমরা সমাজে থাকতে গেলে আমরা সামাজিক জীব, আমরা সেটাকে একটা আস্তরণের মধ্যে রাখি। তো এবার সেটা যদি চলে যায়, সেইটা যদি আমাদের কোনো পার্টির ছত্রছায়ায় যদি তারা চলে আসে এবং সেটা ক্ষমা ইয়ে হয়ে যায়, তাহলে সেটা খুবই দুশ্চিন্তার।